নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে শ্রী শ্রী শীতলা সপ্তমী ব্রত। মা শীতলা আমাদের সকলের মনকে শীতল করুন, আমাদের জীবন যাপনকে শীতল করুন, শান্ত করুন, স্থিত করুন। আজ আর একজনের জন্মতিথি, ভক্ত চূড়ামণি গোস্বামী তুলসীদাস। তুলসীদাসের রামচরিত মানস আপনারা সকলেই জানেন, খুব বিখ্যাত গ্রন্থ, অবধি ভাষায় রচিত। সেই রামচরিত মানস, তাতে একটা কথা আছে, জীব দিয়ে রাম নামের প্রদীপ জ্বালাও, তাহতে তোমার অন্তর এবং বাহির দুই আলোকিত হবে। তো এই যে ভক্ত তুলসীদাস, যার তুলনা আবার ধরুন আমাদের বাংলার কৃত্তিবাস, এইরকম গোটা ভারতেই অনেকে আছেন, ছড়িয়ে আছেন সন্ত কবি যারা রামায়ণ অনুবাদ করেছেন, কিন্তু সেটা ঠিক অনুবাদ নয়, মূল বাল্মীকির থেকে তারা খানিকটা পর্যন্ত সরে এসেছেন। সেই গোস্বামী তুলসীদাসের আজকে জন্ম জয়ন্তী। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই শ্রাবণ 1432, ইংরেজির 31শে জুলাই 2025, বৃহস্পতিবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 10 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 18 মিনিট। চিত্রা নক্ষত্র। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12টার সময় তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাত্রি 1টা বেজে 11 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে হলো সেই বৃহস্পতিবার, সব বৃহস্পতিবার এরমটা হয় না, সেই বৃহস্পতিবার যখন আমার কাজ হলো শুধু আপনাদের চিঠি পাঠানো, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা। যেমন আজকের বিষয় ছিল রামায়ণের প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেই কথাটাও আপনারা লিখবেন। তার কারণ আজকে গোস্বামী তুলসীদাসের জন্ম জয়ন্তী, আমরা এইভাবেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাহলে প্রথম চিঠিটা পড়া শুরু করি। প্রথম চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। রামায়ণের এক প্রিয় চরিত্র। কোন চরিত্র? প্রমীলা। ফিরে আসছি গানের পর। শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ডক্টর প্রদীপ কুমার দাসের চিঠি পড়ব আজকে বৃহস্পতিবারের শরণাগতর একেবারে শুরুতে। বিষয় রামায়ণের এক প্রিয় চরিত্র। রামায়ণে প্রমীলা চরিত্রটি আমার কাছে খুবই প্রিয় ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। প্রমীলা শুধুমাত্র রাবণের পুত্রবধূ ছিলেন না, তিনি একজন শক্তিশালী, সাহসী ও পতিব্রতা প্রেমময়ী নারী হিসেবে ভূষিতা। সীতা, সরমা, মন্দোদরী ও প্রমীলা প্রাচ্য নারী হিসেবে চিহ্নিত হলেও তার মধ্যে পাওয়া যায় পাশ্চাত্য নারীর বিশেষত্ব। তিনি প্রাচ্য নারীদের মতন গৃহকর্মে যেমন পটীয়সী, তেমনি স্বাধীনভাবে মত প্রকাশ করা কিংবা যুদ্ধক্ষেত্রে গিয়ে স্বামীর পাশে থেকে যুদ্ধ করার মতন সাহস দেখাতে পারেন। আবার গর্বিত প্রাচ্য নারী যেমন সতী, সাবিত্রী, দময়ন্তীর মতন চারিত্রিক পবিত্রতার ধ্বজা তুলে স্বামীর প্রতি গভীর প্রেম, ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করতে সক্ষম হন। এমনকি স্বামীর মৃত্যুর পর সহমরণে যেতে কুণ্ঠিত হন না। এছাড়া অসামান্য রূপলাবণ্যের সৌন্দর্য ও তেজস্বীতা তার চরিত্রের একটি উল্লেখযোগ্য মাইল ফলক। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রমীলা চরিত্রটি বহু সাহিত্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। তার পরিচয় আমরা পাই কবিবর মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের প্রতিটি ছত্রে ছত্রে, যেখানে তার কণ্ঠে সদর্পে উচ্চারিত
রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, পশিব লঙ্কায় আজি নিজ ভুজ বলে। প্রমীলা চরিত্রের প্রাণশক্তি হলো তার পবিত্র স্বামী প্রেম। প্রেমই তাকে স্বামীর সঙ্গে সহমরণে যেতে প্রাণিত করেছে। প্রেমের বলে বলিয়ান হয়ে প্রমীলা দেবী নন, মানবী হয়ে উঠেছেন ও সকলের মন জয় করে নিয়েছেন। বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। হ্যাঁ, প্রমীলা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে, কিন্তু প্রমীলা আসলে ভেবে দেখুন রামায়ণের প্রধান চরিত্র নয়। কিন্তু রামায়ণের প্রধান চরিত্র রাম, লক্ষ্মণ, রাবণ, সীতা। প্রমীলা অন্য রকমের একটা চরিত্র, যে অন্য রকমের ধরনটা মধুসূদনকে খুব অনুপ্রাণিত করেছিল, এবং সেইটাই ধরেছেন আমাদের প্রদীপবাবু। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠি লেখার জন্য। পরের চিঠি পড়ব, লিখেছেন অমৃতা সাহা, হিন্দমটর, হুগলি থেকে। গানের পর গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠি পড়া বিষয়ে রামায়ণের প্রিয় চরিত্র অমৃতা সাহা চিঠি লিখেছেন, পড়ে শোনাই। শ্রদ্ধেয় দাদা ভাই, চিঠির প্রথমেই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শরণাগত পরিবারের সকলকে জানাই যথাযোগ্য সম্মান ও আন্তরিক অভিনন্দন। বিগ এফএম এর সমস্ত কলাকুশলীর প্রতি শুভেচ্ছা জানাই। এবারের চিঠির বিষয়টি বেশ আকর্ষণীয়। রামায়ণের অনেক চরিত্রই আপন মহিমায় সমুজ্জ্বল। তারই মধ্যে আমার সব থেকে প্রিয় মানুষটি হলো মেঘনাদ বা ইন্দ্রজিৎ। অসামান্য পৌরুষের অধিকারী, শৌর্যে বীর্যে উজ্জ্বল এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারদর্শী বলে তার অপর নাম মেঘনাদ। এই ব্যতিক্রমী বিশেষত্ব অন্য কোনো মহাকাব্যের কোনো চরিত্রের মধ্যে নেই। সর্বোপরি ইন্দ্রজিৎ এমন একজন বীর যোদ্ধা যাকে দেবতারাও যুদ্ধে আহ্বান জানান। পুত্র হিসেবে, স্বামী হিসেবে ইন্দ্রজিতের ব্যক্তিত্বে কোনো ত্রুটি নেই। স্বজাতি প্রীতি, সৌভ্রাতৃত্ব বোধ এবং রাক্ষস কুলশেখর স্বরূপ আত্মমর্যাদা বোধ ভীষণভাবে প্রকট এই একটিমাত্র চরিত্রে। মাতা মন্দোদরী তার এই সন্তানকে স্নেহ করেন সব থেকে বেশি। স্বামী হিসেবে প্রমীলার কাছে ইন্দ্রজিৎ অত্যন্ত স্বচ্ছ, পবিত্র এবং ভালোবাসায় ভরপুর এক যুবক। অথচ এহেন এক সর্বৈব সুন্দর মানুষের ভাগ্যের কি পরিহাস! সেনাবাহিনী সহ স্বয়ং রামচন্দ্রকে ঘোর যুদ্ধে নিহত করার পরেও মৃতদেহে প্রাণ ফিরে আসে। কোন মায়ার বলে রামচন্দ্র পুনর্জীবিত হয়ে বীরবাহুকে যুদ্ধে নিহত করেন? লক্ষ্মণের ওপর শক্তিশাল প্রয়োগের পরেও সে বেঁচে ওঠে। সর্বোপরি নিজের কাকা বিভীষণ তার চরম শত্রু লক্ষ্মণকে পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করায়। পূজা যজ্ঞরত ইন্দ্রজিৎকে বিনা অস্ত্রে আহ্বান করে। এটা ইন্দ্রজিতের মতো বীরের কাছে কত বড় দুর্ভাগ্য! তারপরেও ইন্দ্রজিৎ সর্বশক্তি দিয়ে লক্ষ্মণকে আঘাত করেছেন, কিন্তু সেখানেও মায়াদেবীর ছলনা। কোনো আঘাতই লক্ষ্মণকে আহত করল না, উল্টে সেগুলি ইন্দ্রজিৎকেই আহত করল। সেই সুযোগে কাপুরুষ লক্ষ্মণ ইন্দ্রজিতের মাথাটা কেটে দিল। এ কি অন্যায় অসম যুদ্ধ! ইন্দ্রজিতের মতো বীর যোদ্ধা সম্মুখ সমরে সদ্গতি লাভ করার সৌভাগ্য লাভ করতে পর্যন্ত পারলেন না। ইন্দ্রজিৎ চরিত্রটি এভাবেই আমার মনকে স্পর্শ করে। শুধু আমি নই, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত তার বন্ধু রাজনারায়ণকে চিঠিতে লিখেছিলেন, মেঘনাদ ইজ মাই ফেভারিট হিরো। অমৃতা সাহা, হিন্দমটর, হুগলি। পরপর দুটো চিঠি, এই দুটো চিঠিতেই মধুসূদনের কথা রয়েছে এবং মধুসূদনের মেঘনাদবধ কাব্যের দ্বারা প্রবলভাবে প্রভাবিত এই দুটো চিঠি, বা এই দুটো চিঠির যে দৃষ্টিভঙ্গি, রামায়ণের কোনো চরিত্রকে দেখবার দৃষ্টিভঙ্গি। এবারে পরের চিঠি, দেখা যাক তিনি রামায়ণের কোন চরিত্রকে প্রিয় বলে মনে করেন। তার নাম সুবিমল দত্ত, ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে চিঠি লিখেছেন। তার চিঠি পড়ব, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে।
গানের পর সুবিমল দত্তের লেখা চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বৃহস্পতিবারের শরণাগত। আজকে আপনাদের চিঠিপত্রের বিষয় রামায়ণের প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেই কথাটা বলতে হবে, তার কারণ, একটি কারণ আছে। আজ গোস্বামী তুলসীদাসের জন্ম জয়ন্তী। দেখা যাক সুবিমল বাবু কি লিখেছেন। রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল হনুমান। তিনি ভগবান রামের একজন পরম ভক্ত এবং তার বিশ্বস্ত সহকারী। হনুমান একাধারে শক্তি, ভক্তি এবং সেবার প্রতীক। রামায়ণের কাহিনীতে হনুমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শ্রীরামের আদেশে মা সীতাকে খুঁজে বের করতে এবং রাবণের সাথে যুদ্ধের জন্য লঙ্কায় যান। তার সাহস, বুদ্ধি এবং ভক্তির কারণে তিনি শ্রীরামের একজন প্রধান সঙ্গী হিসেবে পরিণত হন। হনুমানের ক্ষমতা অসীম। তিনি এক লাফে সমুদ্র পাড়ি দিতে পারেন এবং প্রয়োজনে বিশাল রূপ ধারণ করতে পারেন। রামের প্রতি তার অটল ভক্তি এবং নিঃস্বার্থ সেবা তাকে একটি আদর্শ চরিত্রে পরিণত করেছে। হনুমান কেবল একজন শক্তিশালী যোদ্ধা নন, তিনি একজন জ্ঞানী এবং বিচক্ষণ পরামর্শদাতা। রামায়ণের বিভিন্ন স্থানে তিনি রামকে সঠিক পথে চালিত করেন এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। সংক্ষেপে, হনুমান রামায়ণের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তার চরিত্রটি ভক্তি, সাহস এবং সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নমস্কার, সুবিমল দত্ত, ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। আমার একটা কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে আমি আদ্যাপীঠে গিয়েছিলাম। সেটা ওখানকার কর্তৃপক্ষ, আদ্যাপীঠে ঠিক যায়নি, আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম ওখানকার একটা অনুষ্ঠানের জন্য। তো সেখানে আদ্যাপীঠের যিনি একজন অন্যতম প্রধান সেবক, তার সঙ্গে আলাপ হলো। সেটা তো মনে আছে। তার বাইরে যেটা মনে আছে সেটা হচ্ছে যে এক অবাঙালি ভদ্রলোক, তিনি আমাকে বলেছিলেন যে শরণাগতে হনুমানকে নিয়ে একটা অনুষ্ঠান করুন। আমি বলেছিলাম হ্যাঁ করব। তারপরে তালে গোলে ভুলে গেছি। সুবিমল বাবু, আপনার চিঠিটা পড়ে মনে হলো যে না, হনুমানকে নিয়ে একটা অনুষ্ঠান কিন্তু করা যেতে পারে, করা উচিত। পরের চিঠিটি লিখেছেন সন্ধ্যা মজুমদার, নৈহাটি থেকে। রামায়ণের প্রিয় চরিত্র। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সেই বৃহস্পতিবারের শরণাগত, যে বৃহস্পতিবার আপনাদের হাতেই লাগাম থাকে, অর্থাৎ আপনাদের চিঠিপত্র দিয়েই সাজানো হয় শরণাগত অনুষ্ঠান। এবারের বিষয় ছিল রামায়ণের প্রিয় চরিত্র। আসলে আজকে গোস্বামী তুলসীদাসের জন্ম জয়ন্তী, সেই উপলক্ষে এই আমাদের নিবেদন। রামায়ণের প্রিয় চরিত্র। এক একজন এক এক রকমের চরিত্রের কথা বলছেন। কেউ ধরা যাক প্রমীলার কথা বলেছেন, ইন্দ্রজিতের কথা বলেছেন, হনুমানের কথা বলেছেন। এবারে দেখা যাক সন্ধ্যা মজুমদার নৈহাটি থেকে লিখেছেন তিনি কাকে তার প্রিয় চরিত্র বলে মনে করেন। সীতা দেবী আমার প্রিয় চরিত্র। জনক রাজা জমির হলকর্ষণে এই রূপবতী দেবীকে পান। তিনি অন্য কন্যাদের সঙ্গে অতি আদরে পালন করেন। লাঙ্গলের ফলাতে উঠেছেন, তাই তার নাম দেন সীতা। সীতা সর্বংসহা রমণী, আদরিণী ও অভিমানী ছিলেন। অযোধ্যাবাসী খুব ভালোবাসতেন রামচন্দ্র, দশরথের জ্যেষ্ঠ পুত্র। সীতা তার স্ত্রী। বিলাস ব্যসনে বড় হলেও রামচন্দ্র তার সঙ্গেই বনবাস গমন করেন। আজকের দিনের নারীরা দাবি করে তাদের দুঃখ কষ্ট সহ্য হয় না। স্বামীর সঙ্গে বিদেশ ভ্রমণ সুযোগ ছিল, কিন্তু জাহাজের জীবন নাপসন্দ। সীতা পঞ্চবটী বনে রাবণের লোলুপতার মুখে নিজের সততা বিসর্জন দেয়নি। আজকের দিনের অনেক সেলিব্রিটি কতবার মালা বদল করেন। সীতাকে চরিত্রের কঠোর অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। কতবার নিষ্ঠুর রামচন্দ্র প্রজাদের মনোরঞ্জন করবার জন্য সীতাকে অগ্নি পরীক্ষার জন্য অপমান করেন। আজকাল নারীর অপমান হলে স্বামীর হেনস্থার শেষ নেই। লবকুশকে মুনির আশ্রমে সীতা মানুষ করেন। কোনো দায়িত্ব শ্রীরামচন্দ্র নেননি। বর্তমানকাল বড্ড আইনের শাসন,
এ ছেলে মেয়ের জন্য বাবাকে টাকা দিতে হবে, মা যতই বিদুষী চাকুরিরতা হন। আমার সীতা দেবীর আসনে আসীন, খুব কাঁদি তার জন্য। প্রণাম নেবেন আমার, সন্ধ্যা মজুমদার, নৈহাটি। এখানে একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, আমার মনে হয় কথাটা বলা দরকার। সেটা হচ্ছে যে স্বামীর সঙ্গে বিদেশ ভ্রমণ না পছন্দ, তার কারণ আমার নিজের একটা জগৎ আছে এখানে। আমি আর জাহাজে করে কেউ এখন বিদেশ যান না, এখন তো ফ্লাইটে করেই যান। তারপরে আজকের দিনের কত সেলিব্রিটি কতবার মালা বদল করেন। তো সত্যি সত্যি যদি দাম্পত্য জীবন অসুখের হয়, তাহলে তিনি সেই সম্পর্ক নষ্ট করে দিয়ে আর একটা সম্পর্কে যাবেন না কেন? মেয়েদেরই কেন ত্যাগ করতে হবে? এই ভাবনাগুলো একটু মাথার মধ্যে থাকা ভালো। মানে সীতার সঙ্গে রাম শেষ পর্যন্ত যে ব্যবহার করেছেন, সেই ব্যবহারটা খুব উচিত ব্যবহার কিনা, সেইটা নিয়ে কতকগুলো প্রশ্ন কিন্তু উঠতেই পারে সন্ধ্যা দেবী, সেইটা একটু ভেবে দেখবেন। যাই হোক, আপনি আপনার কথা বলেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। ফিরে আসছি সেই চিঠিতে গানের পর। চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দেখা যাক তিনি রামায়ণের কোন চরিত্রকে আদর্শ চরিত্র, ভালো চরিত্র, তার পছন্দসই চরিত্র বলে মনে করেন। প্রথমেই আপনিও বিগ এফএম এর সকল কলাকুশলীর আমার হার্দিক শুভেচ্ছা ও নমস্কার নেবেন। রামায়ণের ভগবান শ্রীরামই আমার সব থেকে প্রিয় চরিত্র। পিতা দশরথের আদেশ অনুসারে 12 বছরের বনবাস এক কথায় মেনে নিয়েছিলেন, যদিও বাবার আদেশ কুমাতা কৈকেয়ীর প্রভাবের ফলে হয়েছিল। বনবাসের কোনো প্রয়োজন ছিল না, সেটা সবাই জানেন। আবার শ্রীরাম অনেক অসুরদের বধ করেছিলেন বনবাস থাকাকালীন, কারণ ওইসব অসুরেরা ঋষিদের ওপর অত্যাচার করত, তাদের তপস্যা ভঙ্গ করে দিত। আমাদের মনে হবে তিনি কিছু নীতিবিরুদ্ধ কাজ করেছিলেন, যেমন সুগ্রীবকে রাজা করার জন্য বালির হত্যা, সীতার পাতাল প্রবেশ। আমার মনে হয় সেই সব উনি করেছিলেন সমসাময়িক প্রয়োজনের তাগিদে। ভগবান কখনো নীতিবিরুদ্ধ কাজ করেন না। যে কবছর রাজ্য শাসন করেছিলেন ভালোভাবেই রাজকার্য পরিচালনা করেছিলেন। লোকে এখনো রাম রাজ্যের কথা বলে থাকেন। সবাই ভালো ও আনন্দে থাকবেন। বিনীত, অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। হ্যাঁ, এইখানেও আমি একটা কথা বলি। নিশ্চয়ই ভক্তির জায়গা থেকে যদি রামচন্দ্রকে দেখি, তাহলে ভগবান তো কখনো ভুল করতে পারেন না, অন্যায় করতে পারেন না, কাজেই তিনি যা যা করেছেন। কিন্তু আমরা জাগতিক যুক্তিবুদ্ধির জায়গা থেকে যদি প্রশ্ন করি, আজকের আধুনিক পণ্ডিতেরা অনেকে প্রশ্ন করেছেন, তাহলে সেই সমস্ত প্রশ্ন করা যায়। আমরা যদি রামচন্দ্রকে মানুষ হিসেবে ভাবি, অবতার, যে অবতার একজন মানুষ, আসলে মানুষের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে, তাহলে তার কতকগুলো আচরণ তো নিশ্চয়ই প্রশ্নের মুখে পড়তে পারে, তাই না? যাই হোক, এবার পরের চিঠিতে চলে যাব। পরের চিঠিটি লিখেছেন দেবাশিস চট্টোপাধ্যায়, চুঁচুড়া থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এবারে পড়ব দেবাশিস চট্টোপাধ্যায়ের চিঠি। দেবাশিস এই চিঠি লিখেছেন চুঁচুড়া থেকে। রামায়ণের প্রিয় চরিত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ি সেই চিঠি। দেখা যাক দেবাশিস বাবুর প্রিয় চরিত্র কোনটি। আমি প্রথম যখন রামায়ণ পড়ি, তখন দুটি চরিত্র আমার কাছে সবচেয়ে বেশি মন জয় করে নেয়। একজন হলেন ভরত এবং অপরজন হলেন লক্ষ্মণ। যদিও এই চরিত্র দুটি আড়ালে চলে গেছে। বেশিরভাগ সময় রাম, সীতা এবং রাবণকে নিয়ে আলোচনা বেশি হয়, কিন্তু আমার কাছে ভরত ও লক্ষ্মণ আলাদা জায়গা করে নেয়। প্রথমে ভরতকে নিয়ে বলা যাক। অযোধ্যায় ফিরে যখন সে জানতে পারল যে তার বড় দাদা রাম বনবাসে গেছে, তখন সে কাল বিলম্ব না করে দাদাকে আনতে বনবাসে গেল। কিন্তু কিছুতেই যখন রামকে রাজি করাতে পারল না, তখন দাদার পাদুকা মাথায় করে নিয়ে এসে সিংহাসনে রেখে সেই দাদার নামে রাজ্য চালাতে লাগলো এবং দাদার ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। এর থেকে বোঝা যায় দাদার প্রতি কি অসীম শ্রদ্ধা ভক্তি ছিল।
অপর যে কোনো ব্যক্তি হলে অনায়াসে সিংহাসনে বসতো, কারণ রামের অবর্তমানে তার সেই সুযোগ ছিল। এইরকম ভাই পাওয়া সত্যি বিরল। বর্তমান যুগের কথা বললে দেখা যায় সবাই গদি অথবা সিংহাসনে বসতে চায়, সেটা যেভাবেই হোক। ভরত যেমন দাদার প্রতি ভালোবাসা দেখিয়েছে, ঠিক সেইভাবে প্রজাদের প্রতি দায়িত্ব পালন করেছে। লক্ষ্মণের ক্ষেত্রেও ঠিক সেই কথা প্রযোজ্য। লক্ষ্মণ ছিলেন রামের সহচর, রামের সমস্ত বিপদে সংকটে তার পাশে ছিলেন। শুধু তাই নয়, সীতার প্রতিও ছিল অসীম ভক্তি। একজন আদর্শ ভাইয়ের সমস্ত গুণ তার মধ্যে ছিল, এমনকি স্ত্রী উর্মিলাকে তিনি অযোধ্যায় রেখে এসেছিলেন, নিজের সংসারের কথা চিন্তা করেননি। তাই এরা দুজন আমার প্রিয়। সবশেষে সৌমিত্র বাবুকে আমার প্রণাম। ছোটবেলায় বেতারে ওর নাটক শুনেছি, আমি ওর একজন অন্ধভক্ত। সবাই ভালো থাকুন, মঙ্গল হোক। দেবাশিস চট্টোপাধ্যায়, চুঁচুড়া। আপনি যাকে খুব মহৎ আদর্শ বলে মনে করেছেন, নিশ্চয়ই মহৎ আদর্শ, একটা সময়ের পক্ষে মহৎ আদর্শ, এবং ত্যাগ তো করতে হয়। যাকে ভালোবাসি, যাকে শ্রদ্ধা করি, বা বৃহত্তর প্রয়োজনে ত্যাগ করতে হয় মানুষকে। কিন্তু কতটা পর্যন্ত ত্যাগ করা উচিত, উর্মিলাকে বাপের বাড়ি রেখে আসাটা উচিত কিনা, এইগুলো নিয়ে আবার আধুনিক কালে প্রশ্ন ওঠে। সুতরাং অন্ধ হবেন না, অন্ধ ভক্ত হওয়াটা ভালো কথা নয়। এর পরের চিঠিতে যাব। এর পরের চিঠিটি লিখেছেন ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কেশব সিংহ তার প্রিয় চরিত্র হিসেবে নির্বাচন করেছেন কাব্যের উপেক্ষিতা উর্মিলাকে। পড়ি। মহাকবি মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণের গল্প কাহিনী আমাদের ছোটবেলা থেকে বহু পঠিত, বহুবার শোনা। সেই সময় থেকেই বিরোহী লক্ষণ যা রাজবধূ উর্মিলার আত্মত্যাগ, ব্যথা, বেদনা আমার মনকে ভারাক্রান্ত করে তোলে। ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের উদ্দেশ্যে 14 বছর বনবাসে চলেছেন। সমগ্র অযোধ্যাবাসী শোকাচ্ছন্ন। পতিপ্রাণা সতীসাধ্যী রাজবধূ সীতা দেবীও তাঁর অনুগামী হয়েছেন। কিন্তু প্রাণাধিক ভাই লক্ষণ তার অতি প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে কিভাবে অযোধ্যা নগরীতে থাকবেন, তাই তিনিও সঙ্গে যেতে চান। কিন্তু তিনি তো সদ্য বিবাহিত। বিদেহ নগরীর রাজকন্যা উর্মিলা তার প্রিয় স্বামী লক্ষণের জন্য অযোধ্যা রাজপ্রাসাদে একাকিনী অপেক্ষারতা। সেই কথা একবারও রাজকুমার লক্ষণের মনে উদয় হলো না। উর্মিলা বিনা দোষে 14 বছরের জন্য এক ভয়ঙ্কর শাস্তি পেলেন। আমাদের কবিগুরু বিশ্বকবিকে ধার করে বলতে হয়, কবি তাহার কল্পনা উৎসের যত করুণাবারী সমস্তই কেবল জনকতনয়ার পুণ্য অভিষেকে নিঃশেষ করিয়াছেন। কিন্তু আরেকটি যে ম্লানমুখী ঐহিকের সর্বসুখ বঞ্চিতা রাজবধূ সীতাদেবীর ছায়াতলে অবগুণ্ঠিত হইয়া দাঁড়াইয়া আছেন, কবি কমণ্ডলু হইতে এক বিন্দু অভিষেক বাড়িও কেন তাহার চিরদুঃখাভিতপ্ত নম্র ললাটে সিঞ্চিত হইল না? হায় অব্যক্ত বেদনা দেবী উর্মিলা, তুমি প্রত্যুষের তারার মতো মহাকাব্যের সুমেরু শিখরে একবার মাত্র উদিত হইয়াছিলে। তারপরে অরুণালোকে আর তোমাকে দেখা গেল না। কোথায় তোমার উদয়াচল, কোথায় বা তোমার অস্ত শিখরী, তাহা প্রশ্ন করিতেও সকলে বিস্মৃত হইল। যেদিন অযোধ্যা অন্ধকার করিয়া দুই কিশোর রাজভ্রাতা সীতা দেবীকে সঙ্গে লইয়া তপস্বী বেশে পথে বাহির হইলেন, সেদিন বধূ উর্মিলা রাজহর্মের কোন নিভৃত শয়নকক্ষে ধূলিসজ্জায় বৃন্তচ্যুত মুকুলটির মতো লুণ্ঠিত হইয়া পড়িয়াছিল, তাহা কি কেহ জানে? সেদিনকার সেই বিশ্বব্যাপী বিলাপের মধ্যে এই বিদীর্ণমান ক্ষুদ্র কোমল হৃদয়ের অসহ্য শোক কে দেখিয়াছিল? যে ঋষি কবি ক্রৌঞ্চ বিরহিনীর বৈধব্য দুঃখ মুহূর্তের জন্য সহ্য করিতে পারেন নাই, তিনিও একবার চাহিয়া দেখিলেন না। লক্ষণ রামের জন্য সর্বপ্রকারে আত্মবিলোপ সাধন করিয়াছিলেন। সে গৌরব ভারতবর্ষের গৃহে গৃহে আজও ঘোষিত হইতেছে। কিন্তু সীতার জন্য উর্মিলার আত্মবিলোপ কেবল সংসারে নহে, কাব্যেও।
লক্ষণ তাহার দেবতা যুগলের জন্য কেবল নিজেকে উৎসর্গ করিয়াছিলেন, উর্মিলা নিজের চেয়ে অধিক নিজের স্বামীকে দান করিয়াছিলেন। সে কথা কাব্যে লেখা হইল না। সীতার অশ্রু জলে উর্মিলা একেবারে মুছিয়া গেল। কালস্রোতের বিপরীতে এই উর্মিলা চরিত্র পাঠযোগ্য হলে আমাদের খানিকটা প্রায়শ্চিত্ত করা হবে বলে আমি মনে করি। কিছুদিন আগে মহাকাব্য মহাভারতের উপেক্ষিত চরিত্র চতুর্থ পাণ্ডব নকুলকে নিয়েও লিখেছিলাম। সৌমিত্র বসু মহাশয় এবং শরণাগত পরিবারের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই চিঠি শেষ করছি। ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। হ্যাঁ, এই উর্মিলাকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা তো আছে, কাব্যের উপেক্ষিতা। আপনি সেখান থেকে দীর্ঘ উদ্ধৃতি দিয়েছেন এবং সত্যি সত্যি উর্মিলা তো একেবারেই তাকে ফেলে চলে যাওয়া হলো। আসলে খুব বড় একটা রথ যখন যায় না, পথের ধারে ছোটখাটো সস্প গাছপালাকে মাড়িয়ে মাড়িয়ে যায়, তাদের সৌন্দর্যগুলোকে নষ্ট করতে করতে যায়। উর্মিলাও সেরকমেরই চরিত্র। শুনছেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান। চিঠিপত্র, চিঠিপত্রের বিষয় রামায়ণের প্রিয় চরিত্র। পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা থেকে। ফিরে আসছি গানের পর। আবার রামায়ণের প্রিয় চরিত্র। এবারের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। দেখা যাক তার প্রিয় চরিত্র কি। শুনছেন 92.7 বিগ এফএম-এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠান, চিঠিপত্রের শরণাগত। কালজয়ী মহাকাব্যে রামায়ণের শ্রেষ্ঠ চরিত্রাবলীর মধ্যে প্রিয় চরিত্র নির্বাচন দুরূহ কাজ। মহর্ষি বাল্মীকির অথবা তুলসীদাসী রামায়ণের রামই ভারতবাসীর সর্বকালের প্রিয়তম চরিত্র। আমিও ছেলেবেলা থেকেই রামের বহুমুখীনতার কথা জেনে তাকে হৃদয়ের অন্তরতম স্থানে প্রতিষ্ঠা করেছি। রঘুবর শ্রী রামচন্দ্র ধার্মিকতা, ন্যায়পরায়ণতা, আদর্শ চরিত্র, সত্য ও বীরত্বের প্রতীক, আদর্শ জীবন ব্যবস্থার প্রতিছবি, ন্যায়, ধর্ম, কর্তব্য পরায়ণতার শিক্ষক। রামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম। তিনি তার দেবত্বকে আড়ালে রেখে মহামানব হিসেবেই প্রতিভাত। কিশোর রামচন্দ্র মানুষের মতোই বিশ্বামিত্র ঋষির মন্ত্রে বলিয়ান হয়ে ঋষিদের যজ্ঞস্থলে অত্যাচারী তারকা সহ দুরাচার রাক্ষসকুলকে ধ্বংস করলেন। জনকরাজ দুহিতা সীতাকে লাভ করলেন পার্থিব নিয়ম মেনে, হরধনু ভঙ্গ করে, মানুষের মতোই, নারায়ণ হয়ে নয়। পিতৃসত্য পালনের জন্য যুবরাজ রামচন্দ্র অসম্ভব জনপ্রিয়তা সত্ত্বেও বিনা প্রতিবাদে রাজমুকুট ত্যাগ করে বনবাসী হলেন। ত্রেতাযুগেও সংসারের নিকৃষ্ট কূটকচালির প্রমাণ সৎমা কৈকেয়ীর ঈর্ষা রামকে রাজ্যচ্যুত করল। কিন্তু চিত্রকূট বনে ভরতের কাছে পিতার মৃত্যু সংবাদ পেয়েও রাম ফিরলেন না, ভরতকে রাজ্য চালাতে নির্দেশ দিলেন। তার ভ্রাতৃপ্রেম, বাৎসল্য, নিরহংকার চরিত্র মহত্বের শ্রেষ্ঠতম উদাহরণ। বনবাসকালে অজান্তে সীতাহরণের পর রামচন্দ্র কেঁদে কেঁদে বনে বনে ফিরছেন, বৃক্ষলতা পশু পাখিদের কাছে সীতার সন্ধান চাইছেন। এ তার অকুণ্ঠ পত্নী প্রেম। সীতাও বলেছেন, সকল সম্পদ মম দুর্বাদল শ্যাম। কৃত্তিবাসী রামায়ণে এই রাম পত্নীপ্রেমী সাধারণ মানুষ। এইখান থেকেই বাল্মীকি দেখাচ্ছেন মহাধনুর্ধর রামচন্দ্র বানরকুলের সঙ্গে বন্ধুত্ব করে তার নেতৃত্বে বানর সেনাদল নিয়ে লঙ্কা যাত্রা করছেন রাবণের বন্দিনী সীতাকে উদ্ধারের জন্য। এই রামচন্দ্র কোমল নন, অবিসম্বাদী নেতা, মহাযোদ্ধা, ধৈর্যশীল মানুষ। সেতুবন্ধের সময় সংকল্প পূরণে তিনি অসম্ভব ধৈর্যবান। বনে বানর জাতীয় অথবা চণ্ডালরাজ গুহকের সঙ্গে বন্ধুত্ব তার জাতিভেদ অগ্রাহ্য করা উন্নত চরিত্র। তুলসীদাসী রামায়ণেও রঘুবংশনাথ অকপট, নির্ভীক, সত্যপরায়ণ, প্রজাবৎসল সম্রাট। সীতার প্রতি প্রেমে রাম মানুষের মতো স্ত্রীকে ফিরিয়ে আনলেন, আবার প্রজাদের সন্দেহ দূর করতে ব্যক্তিগত সুখ বাদ দিয়ে সীতার সতীত্বের পরীক্ষা নিলেন।
ত্রেতা যুগেও জনগণের স্বভাব অতি বর্তমানের মতোই সন্দেহপ্রবণ। বারবার প্রজাদের সন্দেহ দূর করতে নিজেকেই পীড়ন করেছেন রাম। ভগ্ন হৃদয়ে প্রিয়তমা সীতাকে নির্বাসন পর্যন্ত দিলেন। এই জন্যই রাম রাজত্বের কথা বলা হয়। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির জন্য ব্যক্তিগত সুখ পরিত্যাগ করা, নিজের সারা জীবন সত্যের পূজারী রাম ঋষিরূপী যমরাজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের সময় লক্ষণ ঋষি দুর্বাসার চাপে সেখানে ঢুকে পড়ায় প্রিয়তম ভ্রাতাকেও সত্য রক্ষায় বর্জন করলেন। ভ্রাতৃশোক সহ্য করতে না পেরে নিজেও লক্ষণের মতোই সরজু নদীতে প্রাণ বিসর্জন দিলেন। সত্যের জন্য সব ছেড়েছেন রাম, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করেননি। এই তো শ্রেষ্ঠ জীবন। কেশবধৃত রাম শরীর, জয় জগদীশ হরে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই চিঠিটি লিখেছেন বারুইপুর থেকে। রামায়ণে যে প্রিয় চরিত্র, তার মধ্যে অনেকেই রামচন্দ্রকে ধরেননি, অন্য অন্য সব চরিত্রের কথা বলেছেন। সৌমিত্রবাবু রামচন্দ্রের কথা বললেন এবং খুব বিস্তারিতভাবে বললেন। শেষ চিঠিটি লিখেছেন নির্মাল্য সেনগুপ্ত, বারুইপুর থেকে। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শেষ চিঠিটি লিখেছেন নির্মাল্য সেনগুপ্ত, বারুইপুর থেকে। এটিও বারুইপুরের চিঠি। পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নমস্কার সৌমিত্রবাবু। 92.7 বিগ এফএম এর সকল কলাকুশলী বৃন্দকে আমার নমস্কার। আমি লিখতে বসেছি রামায়ণের প্রিয় চরিত্র। আমার কাছে রামায়ণের প্রিয় চরিত্র দশরথ। দশরথ রামায়ণের এক গুরুত্বপূর্ণ চরিত্র। অযোধ্যার রাজা এবং রামচন্দ্রের পিতা। দশরথ ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন এবং তার পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। দশরথের 3 স্ত্রী কৈকেয়ী, কৌশল্যা ও সুমিত্রা। দশরথ একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন, কিন্তু সন্তান ও সন্ততির প্রতি দায়বদ্ধতার টানাপোড়েন তার চরিত্রের মধ্যে গভীরভাবে ফুটে ওঠে। দশরথ একটি ট্র্যাজিক চরিত্র। জীবনে তিনি কোনো একটি ভুল করেছিলেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ পুত্রকে ত্যাগ করতে হয়েছিল, অন্যায় করছেন জেনেও, এবং শেষ পর্যন্ত প্রবল শোকে তিনি মৃত্যুবরণ করেন। আমার মনে হয় দশরথকে নিয়ে একটি আধুনিক ট্র্যাজেডি রচিত হতে পারে। আমার নমস্কার নেবেন ইতি নির্মাল্য। ও প্রথমে উনি নিজের পদবি দিয়েছিলেন, চিঠির শেষে আর নিজের পদবি দেননি। নির্মাল্য বারুইপুর থেকে লিখেছেন, আপনার চিঠি দিয়েই শেষ হলো, দশরথকে দিয়েই শেষ হলো আজকের বৃহস্পতিবারের শরণাগত। রামায়ণ একরকম করে দেখা হলো আমাদের সকলের। রামায়ণ নিশ্চয়ই পড়া, কিন্তু আবার একবার ঝালাই করে নেওয়া গেল রামায়ণকে। সেটা একটা মন্দ কাজ হলো না। আজ এইভাবেই আমরা গোস্বামী তুলসীদাসের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। তাহলে আজকের মতো বিদায়। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে শ্রী শ্রী শীতলা সপ্তমী ব্রত। মা শীতলা আমাদের সকলের মনকে শীতল করুন,
আমাদের জীবনযাপনকে শীতল করুন, শান্ত করুন, স্থিত করুন। আজ আর একজনের জন্মতিথি, ভক্ত চূড়ামণি গোস্বামী তুলসীদাস। তুলসীদাসের রামচরিত মানস আপনারা সকলেই জানেন, খুব বিখ্যাত গ্রন্থ, অবধি ভাষায় রচিত। সেই রামচরিত মানস, তাতে একটা কথা আছে, জীব দিয়ে রাম নামের প্রদীপ জ্বালাও, তাহতে তোমার অন্তর এবং বাহির দুই আলোকিত হবে। তো এই যে ভক্ত তুলসীদাস, যার তুলনা আবার ধরুন আমাদের বাংলার কৃত্তিবাস, এইরকম গোটা ভারতেই অনেকে আছেন, ছড়িয়ে আছেন সন্ত কবি যারা রামায়ণ অনুবাদ করেছেন, কিন্তু সেটা ঠিক অনুবাদ নয়, মূল বাল্মীকির থেকে তারা খানিকটা পর্যন্ত সরে এসেছেন। সেই গোস্বামী তুলসীদাসের আজকে জন্ম জয়ন্তী। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই শ্রাবণ 1432, ইংরেজির 31শে জুলাই 2025, বৃহস্পতিবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:10, সূর্যাস্তের সময় সন্ধে 6:18। চিত্রা নক্ষত্র। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12টার সময় তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাত্রি 1:11 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে হলো সেই বৃহস্পতিবার, সব বৃহস্পতিবার এরমটা হয় না, সেই বৃহস্পতিবার যখন আমার কাজ হলো শুধু আপনাদের চিঠি পাঠানো, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা। যেমন আজকের বিষয় ছিল রামায়ণের প্রিয় চরিত্র, এবং কেন প্রিয় সেই কথাটাও আপনারা লিখবেন। তার কারণ আজকে গোস্বামী তুলসীদাসের জন্ম জয়ন্তী, আমরা এইভাবেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাহলে প্রথম চিঠিটা পড়া শুরু করি। প্রথম চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, রামায়ণের এক প্রিয় চরিত্র। কোন চরিত্র? প্রমীলা। ফিরে আসছি গানের পর। শুনছেন